জাগো বাহে কুণ্ঠে সবাই। চিরায়ত এই স্লোগান শুনলেই মনে পড়ে যায় রংপুরের কৃষক বিদ্রোহের কথা। যুগে যুগে কিছু প্রাণ হয়ে থাকে প্রেরণার বাতিঘর, আধারে সাহস যোগায় আলো খুঁজতে। অতি সাধারণকেও মন্ত্রমুগ্ধ করে পরাধীনতার শেকল ভেঙে ফেলতে। ভীতুকেও সাহস যোগায় অন্যায়কে প্রতিরোধ করতে। সাহসী করে তোলে মানুষের মতো বাঁচতে। রংপুরের কৃষক বিদ্রোহে প্রাণ দেওয়া কৃষকরা তেমনই একদল প্রাণ। তেমনই একটি প্রাণ সেই বিদ্রোহে নেতৃত্ব দেওয়া নুরুল দিন। আজকের এই ভিডিওতে আমরা রংপুরের কৃষক বিদ্রোহের ইতিহাস তুলে ধরব। ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্ট্রি অব হিস্ট্রি। পলাশীর যুদ্ধে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যাওয়ার অল্প কিছু সময় পরের কথা। বাংলা অঞ্চল তখন পার করছিল একটি হাহাকারময় সময়। কিছুকাল আগেই কোম্পানির কুশাসনের ফলে 1176 খ্রিস্টাব্দে সৃষ্ট 76-এর মন্বন্তরে কোটি মানুষ মারা গেছে না খেয়ে। তারপরেও অত্যাচার, নিপীড়ন আর লুণ্ঠনের মাধ্যমে অর্জিত টাকায় কোম্পানির অবস্থা তখন খুবই রমরমা। রাজস্ব ক্ষমতা হাতে পেয়ে ইংরেজরা তখন চালু করেছিল ইজারাদারি প্রথা। আর এই ইজারাদারি ব্যবস্থায় রংপুর, দিনাজপুরের ইজারাদারি লাভ করে একজন অত্যাচারী জমিদার দেবী সিং। দেবী সিং মুর্শিদাবাদ এসেছিলেন সুদূর পানিপথ থেকে। মুর্শিদাবাদে এসে ডাকাতির মাধ্যমে প্রভূত সম্পদের মালিক হয়ে ক্ষমতার কাছাকাছি যেতে সক্ষম হয়েছিলেন তিনি। পলাশীর যুদ্ধে অংশ নিয়েছিলেন ইংরেজদের পক্ষে। এ কারণে ছিলেন ব্রিটিশদের সুনজরে। পরবর্তীকালে মুর্শিদাবাদের দেওয়ান হিসেবে দায়িত্ব লাভ করার পর তার কঠোরতায় প্রজাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়েছিল। এরপর তিনি লাভ করেন পূর্ণিয়ার শাসন ও রাজস্ব আদায়ের ক্ষমতা। এখানেও তার অত্যাচার আর নিপীড়নে কৃষকরা একরকম বনে জঙ্গলে পালাতে বাধ্য হয়েছিল, যার ফলে হেস্টিংস নিজেই তাকে পদচ্যুত করেন। কিন্তু দেবী সিং ছিলেন খুবই ধুরন্ধর প্রকৃতির মানুষ। প্রচুর অর্থ উপঢৌকনের বিনিময়ে হেস্টিংসকে বাগে আনেন বেশ সহজেই। এবার তাকে দায়িত্ব দেওয়া হয় মুর্শিদাবাদের প্রাদেশিক রেভিনিউ বোর্ডের সহকারী কার্যাধ্যক্ষের পদে। এখানেও তিনি প্রজাদের ওপর নিপীড়ন অব্যাহত রাখেন। একসময় প্রচুর অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। হেস্টিংস বাধ্য হন সেই রেভিনিউ বোর্ড ভেঙে দিতে। দেবী সিংয়ের সাথে হেস্টিংসের সখ্যতা ছিল অনেক গভীরে। তাই এবার হেস্টিংস দেবী সিংকে মুর্শিদাবাদ থেকে সরিয়ে 1000 টাকা বেতনে নিয়োগ দিলেন দিনাজপুরের নাবালক রাজার দেওয়ান হিসেবে। দিনাজপুর রংপুর অঞ্চলে শুরু হলো ইতিহাসের মর্মান্তিক দেবী সিং অধ্যায়। দেবী সিং দেওয়ানি লাভ করার পরের বছরই দিনাজপুর, রংপুর ও এদ্রাকপুর পরগনার ইজারা নিজের নামে করিয়ে নেন। যদিও কোনো দেওয়ান সে সময় ইজারা নিতে পারবে না এমন বিধানই ছিল, কিন্তু ইংরেজ কালেক্টর গুডল্যান্ডের সাথে তার দহরম মহরম সম্পর্ক থাকায় এসব বিধিবিধান পাত্তা পায়নি। যাই হোক, নিত্য নতুন করারোপ আর তা আদায়ে অবর্ণনীয় নির্যাতনে দেবী সিংয়ের জুড়ি ছিল না। হরে রাম নামক আরেকজন নিষ্ঠুর প্রকৃতির লোক ছিল তার সহযোগী। এর মাধ্যমে রংপুর, দিনাজপুর অঞ্চলে কৃষকদের সামনে নেমে এলো ঘোরতর অন্ধকার। নির্যাতন, নিপীড়ন আর অন্তহীন লুণ্ঠনে তখন সর্বশান্ত উত্তরবঙ্গের কৃষককুল। প্রাণ যখন একেবারেই ওষ্ঠাগত, তখন এই মৃত্যুপুরী থেকে মুক্তির স্বপ্ন তাদের এগিয়ে নিল একটি পূর্ণাঙ্গ বিদ্রোহের দিকে। নিজের মাটি, ইজ্জত ও অস্তিত্ব রক্ষায় তারা ঘুরে দাঁড়ালেন একটি রাষ্ট্রশক্তির বিরুদ্ধে। আর তখনই আবির্ভাব ঘটল একজন নুরুল দিনের। নুরুল দিন একজন মানুষ ছিলেন, একজন কৃষক ছিলেন, একজন মহৎপ্রাণ কৃষক, যার নেতৃত্বে হাজারো কৃষক বুকের তাজা রক্ত ঢেলে বিদ্রোহী হয়েছিলেন নিজেদের অস্তিত্ব রক্ষায়। এর বেশি ইতিহাসে নুরুল দিনের আর কোনো পরিচয় পাওয়া যায় না। তিনি কোন গ্রামে জন্মেছিলেন, কেমন কেটেছে তার শৈশব, কিংবা কী বা ছিল তার বংশ পরিচয়, এসব প্রশ্নের উত্তর ইতিহাস দেয়নি।
1782 সালের শেষ দিক থেকে অন্যায়ের বিরুদ্ধে কৃষকদের কণ্ঠ সোচ্চার হতে থাকে, যা দ্রুতই এগিয়ে যায় বিদ্রোহের দিকে। কাজিরহাট, কাকিনা, টেপা ও ফতেপুর চাকলা অঞ্চলে কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে বিদ্রোহ শুরু করলে কুচবিহার ও দিনাজপুর অঞ্চলের কৃষকরাও এই বিদ্রোহে সামিল হন। কৃষকগণ নুরুলদিনকে তাদের নবাব হিসেবে ঘোষণা দেন। দয়াশীল নামে আরেকজনকে নিযুক্ত করা হয় তার দেওয়ান হিসেবে। নবাব নুরুলদিন কৃষকদের মুক্তির স্বপ্নে বিভোর করে তোলেন। কৃষকরা নিজেদের অস্তিত্ব রক্ষায় নুরুলদিনকে স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করতে থাকেন। প্রথম দিকে নুরুলদিন ও উত্তরাঞ্চলের কৃষকদের প্রতিবাদ ছিল শান্তিপূর্ণ। তারা ভেবেছিলেন ইংরেজ সরকার হয়তো দেবী সিংয়ের অত্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এ লক্ষ্যে তারা কৃষকদের ওপর অত্যাচারের বিবরণ তাদের সইসহ গুডল্যান্ডের নিকট পাঠান এবং ব্যবস্থা নিতে নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়। কিন্তু গুডল্যান্ড নিজেই দেবী সিংয়ের সুবিধাভোগী ছিলেন। দেবী সিংয়ের লুটের টাকার বড় অংশ আসত তার পকেটে, কাজেই তিনি এদিকে ভ্রুক্ষেপও করলেন না। শান্তিপূর্ণ প্রতিবাদে ব্যর্থ হয়ে কৃষকগণ এবার প্রতিরোধের ডাক দিলেন। 1783 সালের জানুয়ারি মাসেই নুরুলদিনের নেতৃত্বে কৃষকরা নেমে যান চূড়ান্ত বিদ্রোহে। এবার তাদের বিদ্রোহের লক্ষ্য শুধু দেবী সিংয়ের উৎখাতের মধ্যেই সীমাবদ্ধ থাকল না, বরং তারা ঘোষণা দিলেন তারা আর ইংরেজদের শাসনও মেনে চলবেন না। নুরুলদিনের নির্দেশে কৃষকরা সকল প্রকার খাজনা দেওয়া বন্ধ করে দেন। বিদ্রোহের খরচ মেটানোর জন্য ডিং খরচ নামে তারা অর্থ সংগ্রহ করতে থাকেন। কৃষকরা আগে থেকেই তাদের ওপর অত্যাচারের প্রতিশোধের জন্য মুখিয়েছিলেন। নুরুলদিনের আহ্বানে রংপুর, দিনাজপুর, কোচবিহার বিভিন্ন জায়গা থেকে কৃষকরা হিন্দু মুসলিম নির্বিশেষে বিদ্রোহী বাহিনীতে যোগ দিতে লাগলেন। বিদ্রোহী কৃষকগণ দেবী সিংয়ের সকল কর্মচারীদের রংপুর থেকে বিতাড়িত করেন। বিদ্রোহের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কৃষকদের প্রতিরোধে টিকতে না পেরে অত্যাচারী দেবী সিং ভয় পালালেন। জীবন বাঁচাতে আশ্রয় নিলেন রংপুরের ইংরেজ কালেক্টর গুডল্যান্ডের নিকট। গুডল্যান্ড এই বিদ্রোহ সম্পর্কে সম্যক অবগত থাকলেও ঝামেলায় জড়াতে চাননি, কিন্তু দেবী সিং ভালো করেই জানতেন ইংরেজদের কিভাবে বশে আনতে হয়। প্রচুর উপঢৌকন গুডল্যান্ড সাহেবকে অগত্যা নড়েচড়ে উঠতে বাধ্য করল। গুডল্যান্ড তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট নুরুলদিনকে দমনের প্রয়োজনীয়তা বোঝাতে সক্ষম হলেন। তার আবেদনে নুরুলদিনকে দমনে রংপুরে পাঠানো হলো একদল কামান সজ্জিত সেনাবাহিনী, যার নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট ম্যাকডোনাল্ড। কালেক্টর গুডল্যান্ডের নিজস্ব বাহিনীও যোগ দিল তাদের সাথে। ইংরেজ সৈন্যরা পোড়ামাটি নীতি অবলম্বন করে অগ্রসর হতে লাগল। পথিমধ্যে নারী, শিশু, বৃদ্ধ নির্বিশেষে নির্বিচারে চালালো হত্যাযজ্ঞ। বিদ্রোহী কৃষকরাও তাদের সীমিত সামর্থ্য নিয়ে প্রতিরোধ চালিয়ে যেতে লাগলেন। কোথাও বিদ্রোহীরা, আবার কোথাও ইংরেজরা জয় পেলেও চূড়ান্ত লড়াই তখনও বাকি ছিল। নুরুলদিনের অনুগত বিদ্রোহী কৃষকরা লাঠি, সোটা আর দা কাস্তে নিয়ে একত্র হলেন পাটগ্রামে। উদ্দেশ্য ইংরেজদের শক্ত ঘাঁটি মোগল হাট আক্রমণ করে তাদের পরাস্ত করা। যদিও কৃষকদের লাঠি কিংবা দা কাস্তে ব্যতীত অন্য কোনো অস্ত্র ছিল না, তারপরেও অত্যাচারীকে প্রতিরোধ করার দুর্বার প্রতিজ্ঞা তাদের ছিল। অপরদিকে লেফটেন্যান্ট ম্যাকডোনাল্ড অবশ্য নুরুলদিনের সাথে সম্মুখ সমরের দিকে গেলেন না। তিনি আশ্রয় নিলেন কূট কৌশলের। ছদ্মবেশ নিয়ে এগিয়ে গিয়ে কৌশলে রাতের আধারে ঘিরে ফেললেন বিদ্রোহীদের ঘাঁটি পাটগ্রাম। দিনটি 1783 সালের 22 ফেব্রুয়ারি। অতি ভোরে ঘুমন্ত মুক্তিকামী কৃষকদের উপর ভারী অস্ত্রসহ হামলে পড়লেন লেফটেন্যান্ট ম্যাকডোনাল্ড ও তার বাহিনী। বিদ্রোহী কৃষকদের কাছে ছিল না কোনো উন্নত সমরাস্ত্র, ছিল না কোনো বিশেষ প্রশিক্ষণ কিংবা যুদ্ধের কলা কৌশল। ইংরেজদের অতর্কিত আক্রমণে কৃষকরা দিশেহারা হয়ে দলে দলে মারা পড়তে থাকেন। ব্যর্থ হন কোনো প্রতিরোধ গড়ে তুলতে। নিহত হন নুরুলদিনের বিশ্বস্ত দেওয়ান দয়াশীল। যুদ্ধে নুরুলদিন গুরুতর আহত হয়ে বন্দী হলে কৃষকদের ভাগ্যে নেমে আসে পরাজয়।
নিপীড়ন নির্যাতিত কৃষকদের দুর্দান্ত লড়াইটি রূপ নেয় ইতিহাসের একটি দুঃখজনক অধ্যায়ে। যুদ্ধে পরাজয় এবং নুরুলদিনের মৃত্যু কৃষকদের হতোদ্যম করলেও লড়াই থেকে বিচ্যুত করতে পারেনি। বিচ্ছিন্নভাবে তাদের প্রতিরোধ অব্যাহত থাকে। মৃত নবাব নুরুলদিনের আদেশকে মান্য করে তারা বন্ধ করে দেয় সকল প্রকার খাজনা প্রদান। প্রচুর টাকা খাজনা বাকি পড়লে ইংরেজ শাসকদের টনক নড়ে। ঘটনা তদন্তে আসেন পিটারসন নামের এক ইংরেজ ভদ্রলোক। তিনি অবশ্য রেভিনিউ কমিটির কাছে নির্মমভাবে কৃষকদের ওপর নিপীড়নের চিত্র তুলে ধরেন। অতঃপর দেবী সিংকে রাজস্ব আদায়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় আর কালেক্টর গুডল্যান্ডকে ডাকা হয় কলকাতায়। দেবী সিং ভালো করেই জানতেন তার কী করণীয়। তিনি অর্ধকোটির বেশ অর্থকড়ি নিয়ে ছুটে যান কলকাতায়। ভাগ করে দেন বিচারক মণ্ডলীর মধ্যে। বিচারে দেবী সিং ছাড়া পেলেও তার সহকারী হরে রামকে দোষী সাব্যস্ত করা হয়। তাকে রংপুর থেকে বের করে দিয়ে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়। এতে গুটি কয়েক কৃষক নামমাত্র ক্ষতিপূরণ পেয়েছিলেন। তবে বিচারের রায়ে দেবী সিং নির্দোষ প্রমাণিত হলেও কৃষকরা তাকে মানতে রাজি ছিলেন না। এ সময় জেনারেল হেস্টিংস দেশে ফেরত গেলে তার স্থলাভিষিক্ত হন লর্ড কর্নওয়ালিস। দেবী সিং কিছুদিন চেষ্টা করে কর্নওয়ালিসকে বাগে আনতে না পেরে অবশেষে তার সারা জীবনের লুণ্ঠনের সম্পদ নিয়ে মুর্শিদাবাদের নসিপুরে রাজপ্রাসাদ প্রতিষ্ঠা করে সেখানে বসবাস করতে থাকেন। নসিপুরে দেবী সিংহের প্রাসাদ আজও কালের সাক্ষী হয়ে জানান দিচ্ছে ইতিহাসের বর্বরতম অধ্যায়ের। দেবী সিং নিঃসন্তান থাকায় 1805 সালে তার মৃত্যুর সাথে তার বংশের নিষ্পত্তি ঘটে। লর্ড কর্নওয়ালিস রাজস্ব আদায়ের জন্য ইজারা প্রথা বন্ধ করে 1790 সালে উত্তরবঙ্গ ও বিহারের জমিদার গোষ্ঠীর সাথে 10 শালা বন্দোবস্ত করেন। 10 শালা বন্দোবস্ত শোষণ নিপীড়নের নতুন দরজা খুলে দেয়। নুরুলদিন হয়তো পরাজিত হয়েছিলেন, অত্যাচারমুক্ত ভূখণ্ডের স্বপ্ন ছুঁতে পারেনি জীবন দিয়েও, কিন্তু একদল নুরুলদিন কিংবা একদল বিদ্রোহী কৃষক হয়ে আছেন এই অঞ্চলের অগণিত মানুষের প্রেরণার উৎস, সাহসের বাতিঘর। আজও উত্তরাঞ্চলের লোকজন তাদের সন্তানের নাম রাখেন নুরুলদিন। নুরুলদিনের নামে আজও আপ্লুত হয় অগণিত প্রাণ। সে কৃষক বিদ্রোহ ছিল মাটির মানুষের। সেই অতি সাধারণ কৃষকেরাই আমাদের নায়ক, আমাদের গল্পের নায়ক, আমাদের প্রেরণার নায়ক। তবু আমরা হয়তো ভুলে যাই নুরুলদিনের মতো মানুষদেরকে। কিন্তু নুরুলদিনরা আসে মানুষের জন্য, মানবতার বিজয়ের লড়াইকে সমুন্নত রাখতে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।